জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য রেকর্ড 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই 9,38,000 কোটি টাকা তো অনেক টাকার অঙ্ক মনে হচ্ছে নাকি? কিন্তু দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বিশাল বাজেটকে যদি মাত্র এই 100 টাকার নোটের মধ্যে ফ্রেমবন্দি করা যায় তাহলে তো ব্যাপারটা বুঝতে একটু সহজ হওয়ার কথা। তাহলে এই 100 টাকার এই বাজেট সরকারের টাকা কোত্থেকে আসবে, কোন খাত থেকে আসবে, আর সেগুলো কোথা থেকেই বা ব্যয় করা হবে জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বাজেটের এই বিশাল সংখ্যার গল্পটা আসলে শুরু হয় আপনার আমার এই পকেট থেকে। খুব সহজ করে বললে সরকারের আয়ের মূল উৎস আমরা সাধারণ মানুষ। আমরা প্রতিদিন যা কেনাকাটা করি বা যা আয় করি তার সেখান থেকেই সরকার টাকাটা নিয়ে নেয়। এই 100 টাকা যেটা দেখছেন এর এই 100 টাকার বা যেটা সরকারের আয়ের মধ্যে সবচেয়ে বড় অংশটি আসবে ভ্যাট থেকে। ভ্যাট বা মূল্য সংশোধন কর থেকে আসবে মোট 24 টাকা, অর্থাৎ প্রায় এই অংশ 1/4 কাছাকাছি। আপনি যখন বাজার থেকে একটি সাবান, টুথপেস্ট বা এক প্যাকেট বিস্কুট কিনে নেন তখন অজান্তেই সরকারের তহবিলে এই ট্যাক্সের টাকাটা জমা দিয়ে দেন। ঠিক এর পরপরই আছে আয়কর ও কর্পোরেট কর। এই খাত থেকে সরকার পাবে 23 টাকা 44 পয়সা, অর্থাৎ প্রায় অর্ধেকের কাছাকাছি আপনার আয় কিন্তু সরকারের কাছে চলে গেল। এটি হলো সাধারণ মানুষের ব্যক্তিগত আয়ের উপর এবং বড় বড় কোম্পানির লাভের উপর বসানো কর। কিন্তু সাধারণ মানুষ প্রায় দুটি খটোমটো শব্দ শুনে বিভ্রান্ত হতে পারেন। শব্দ দুটি হচ্ছে আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্ক। এই দুটি খাত থেকেও সরকার কিন্তু বড় অঙ্কের টাকা পায়। বিদেশ থেকে যখন কোনো পণ্য আমাদের দেশে আনা হয় তখন তার উপরে একটি ট্যাক্স দিতে হয়, এটিকে বলে আমদানি শুল্ক। এবং এই খাত থেকে সরকার পাবে 6 টাকা 60 পয়সা, অর্থাৎ আপনার হাফ প্রায় পূরণ করে ফেলেছে। আর সম্পূরক শুল্ক থেকে আসবে 8 টাকা 77 পয়সা। কিন্তু সম্পূরক শুল্ক আসলে জিনিসটা কি? এটি মূলত বিলাসবহুল, অপ্রয়োজনীয় বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের উপর বাড়তি ট্যাক্স হিসেবে বসানো হয়, যেমন বিদেশি দামি গাড়ি, প্রসাধনী সামগ্রী কিংবা সিগারেটের উপর আরোপিত শুল্ক। এর বাইরে অন্যান্য ছোটোখাটো কর থেকে আসবে আরও 4 টাকা 50 পয়সা। সব মিলে একটু এখন হিসাবটা করে দেখতে পারেন, সরকারের প্রতি 100 টাকার মধ্যে প্রায় 66 টাকাই আসবে হচ্ছে বিভিন্ন কর ও শুল্ক থেকে, অর্থাৎ বাজেটের সিংহভাগ টাকাই বা 2/3 টাকা আপনার চলে যাচ্ছে জনগণের পকেট থেকে সরাসরি সরকারি কোষাগারে। কিন্তু বাকি টাকা কোথা থেকে আসবে? এটাই সবচেয়ে বড় এবং চিন্তার একটা বিষয়। করের 66 টাকা দিয়ে কিন্তু সরকারের 100 টাকার পুরো খরচ মেটে না। ফলে প্রতি বছরই বাজেটে একটা বড় ঘাটতি বা অভাব থেকে যায়। এবং এটা প্রথম নয়, এবারই প্রতি বছরই এই ঘাটতি মেটাতে সরকারকে বিশাল অঙ্কের ঋণ নিতে হয়। আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এই ঋণের প্রয়োজন পড়ে এবং সরকার মূলত দুটি জায়গা থেকে এই ঋণ বা ধার নেয়। একটা হচ্ছে দেশের ভেতরের ব্যাংক ব্যবস্থা এবং অন্যটা হচ্ছে বিভিন্ন বিদেশি ব্যাংক বা দাতা সংস্থা। যে টাকার হিসেবে দেশের ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নেবে 11 টাকা 94 পয়সা, আর বিদেশি ঋণ বা অনুদান থেকে আসবে 11 টাকা 71 পয়সা। এই ব্যাংক এবং বিদেশি ঋণ মিলালে মোট দাঁড়ায় হচ্ছে 23 টাকা 65 পয়সা, অর্থাৎ সরকারের মোট আয়ের প্রায় 4 ভাগের 1 ভাগই আসছে এই টাকা ধার করে। এছাড়া ব্যাংক বহির্ভূত ঋণ, যেমন সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ধার নেওয়া হবে 1 টাকা 60 পয়সা। বাকি সামান্য টাকা আসবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লভ্যাংশ, স্ট্যাম্প বিক্রি এবং নানা রকম সরকারি সেবা ফি থেকে, যেমন সরকারের বিভিন্ন ব্যবসা ও শেয়ারের লভ্যাংশ ও মুনাফা থেকে আসবে 2 টাকা 49 পয়সা, আর জনগণের পাসপোর্ট বা লাইসেন্সের মতো সেবা ফি থেকে আসবে 1 টাকা 3 পয়সা। এই খাতের বাকি অংশ পূরণ হবে সুদ থেকে আসা 57 পয়সা দিয়ে। মূল কথা হলো দেশ চালাতে এই সরকারকে প্রতি 100 টাকার বড় একটা অংশই ধার দেনা করে জোগাড় করতে হচ্ছে। জনগণের ট্যাক্স আর ধারের টাকা তো আসলো, এবার খরচের আসল হিসাবটা দেখা যাক। প্রতি 100 টাকার মধ্যে সরকার সবচেয়ে বেশি খরচ করবে জনপ্রশাসন ও সরকারি সেবা খাতে। এই খাতেই চলে যাবে 15 টাকা 8 পয়সা। এটি এবার বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত। রাষ্ট্রের মন্ত্রী, আমলা এবং সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা এবং অফিসের দৈনন্দিন কাজে এই বিশাল টাকা খরচ হবে। এর ঠিক পরে সাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে একটা বড় ধাক্কা, সেটা হচ্ছে ঋণের সুদ পরিশোধ। সরকার যে আগে দেশ বিদেশ থেকে ঋণ নিয়েছিল সেই পুরনো ঋণের সুদ দিতে এবার চলে যাচ্ছে 13 টাকা 59 পয়সা। খেয়াল করে দেখতে পারেন প্রতি 100 টাকার মধ্যে প্রায় 14 টাকা কিন্তু চলে যাচ্ছে সুদের পেছনে। কিন্তু এটি আমাদের শিক্ষা খাতের বরাদ্দের চাইতেও বেশি। দেশের ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষা খাতে এবার বরাদ্দ রাখা হয়েছে 13 টাকা 6 পয়সা, আর আমাদের জীবন বাঁচানোর স্বাস্থ্য খাতে যাচ্ছে মাত্র 6 টাকা 70 পয়সা। শিক্ষা খাতের বরাদ্দ স্বাস্থ্যের তুলনায় প্রায় দ্বিগুণ হলেও দুটি অতি জরুরি খাতে কিন্তু সুদের খরচের কাছে মলিন হয়ে যাচ্ছে। আরেকটা বড় খরচ হচ্ছে সরকারের ভর্তুকি বা প্রণোদনা। কৃষক বা ব্যবসায়ীদের কম মূল্যে পণ্য দিতে সরকার খরচ করবে 9 টাকা 55 পয়সা। দেশের রাস্তাঘাট, ব্রিজ ও ফ্লাইওভারের জন্য পরিবহন ও যোগাযোগ খাতে যাচ্ছে 6 টাকা 55 পয়সা। এছাড়া গরিব ও অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণে খরচ হবে 5 টাকা 81 পয়সা। আর গ্রামীণ রাস্তাঘাট ও স্থানীয় সরকার উন্নয়নে বরাদ্দ 4 টাকা 56 পয়সা। বাকি টাকা প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা ও প্রযুক্তির মতো খাতে ব্যয় হয়ে যায়, যেমন দেশের প্রতিরক্ষায় 3 টাকা 80 পয়সা, মানুষের
মানুষের অবসর জীবনের পেনশনে 3 টাকা 80 পয়সা, আইন শৃঙ্খলায় 3 টাকা 48 পয়সা এবং কৃষিতে 3 টাকা 18 পয়সা খরচ হবে। সবচেয়ে কম টাকা খরচ হচ্ছে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে মাত্র 1 টাকা 85 পয়সা। বাকি অন্যান্য ছোটোখাটো খাতে খরচ হবে 6 টাকা 84 পয়সা। তাহলে সরকারের 100 টাকা খরচ করলে তার প্রায় 24 টাকায় জোগাড় করতে হচ্ছে ধার করে, আবার সেই খরচের প্রায় 14 টাকাই চলে যাচ্ছে পুরনো ধারের সুদ মেটাতে। বাজেটের এই বিশাল ঘাটতি এবং ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা আগামী দিনে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কতটা বাড়িয়ে দিবে, তাই এখন বড় প্রশ্ন। জাতীয় অর্থ বছর বাজেট 2026-27 নিয়ে আপনার কি মন্তব্য, রিয়াকশন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। thedailystar.net যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন thedailystar.net ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটাও।